নমস্কার, আমি ডক্টর নীলোৎপল ভট্টাচার্য, কনসালটেন্ট পালমোনোলজিস্ট। আজকে আবার আপনাদের সামনে আমি হাজির হলাম নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো অ্যাস্তমা। অ্যাস্তমা আমরা বা চলতি ল্যাঙ্গুয়েজে যেটা আমরা হাঁপানি বলে জানি। এরকম অনেক পেশেন্টই আমরা আমাদের চেম্বারে দেখতে পাই যারা এরকম শ্বাসকষ্ট বা কাশি নিয়ে জেনারেলি প্রেজেন্ট করে, ডিফারেন্ট এজ গ্রুপের, এবং যাদের দেখা যায় যে ইনহেলার নেওয়ার পরে ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। তারা এবার বলে যে আমরা কি অ্যাস্তমা না আমরা সিওপিডি। এই নিয়ে অনেকের একটা প্রশ্ন আসে, তো আমি এই ডিফারেন্সিয়েট ব্যাপারটাতে পরে আসবো। আমার আজকে মেন বিষয়বস্তুটা হবে সামনে 7th মে ওয়ার্ল্ড অ্যাস্তমা ডে। এবার আপনারা ভাববেন ওয়ার্ল্ড অ্যাস্তমা ডে এক্স্যাক্টলি কেন মানে একটা এরকম একটা দিনকে করা হলো, সিলেক্ট করা হলো। ওই পার্টিকুলার দিনে আমাদের সমস্ত অল ওভার দ্য ওয়ার্ল্ড ডিফারেন্ট সায়েন্টিফিক কমিটি তৈরিগুলো হয়েছে, ইন্ডিয়া থেকে, আমেরিকা থেকে, ব্রিটিশ, ইউরোপিয়ান, স্প্যানিশ, সিঙ্গাপুর, জাপান, সবাই মিলে মিট করে একটা অ্যাস্তমা গাইডলাইন্স তৈরি করেছিল, এবং প্রতি বছর তারা মিট করে তৈরি করে যাতে অল ওভার দ্য ওয়ার্ল্ড যে সকল অ্যাস্তমা পেশেন্ট আছেন তাদের যেন একটা ফিক্সড একটা ট্রিটমেন্ট আমরা দিতে পারি, এবং যেন প্লেস টু প্লেস ভেরি না করে, লুকিং অ্যাট দ্য অল ওভার দ্য পপুলেশন। এবার পালমোনোলজিস্ট শহরে আছে, গ্রামে আছে, পালমোনোলজিস্ট বড় মেট্রোপলিটন সিটিতেও আছে, এবং ডিফারেন্ট ক্লাস অফ পিপলকে আমরা ডিল করি। মেট্রোপলিটন সিটিতে অবভিয়াসলি একটুখানি ফিনান্সিয়ালি ভেরি হাই গ্রেড। আচ্ছা, গ্রাম বাংলা বা ধরুন টাউনশিপে যেগুলো হয় সেগুলো হচ্ছে একটুখানি মিডিল ক্লাস, গ্রাম বাংলার দিকে একটু অনেক লোয়ার ইকোনমিক ক্লাস, সবাই সব রকম পপুলেশনকে আমরা ডিল করি। এবং প্রত্যেকের মধ্যে অ্যাস্তমা রোগটা কিন্তু কমন। কেমন ভাববেন না যে হায়ার সেকশন মানে অ্যাস্তমা হবে না, লোয়ার ইকোনমি মানে অ্যাস্তমা হবে। অ্যাস্তমা কিন্তু সব রকম পপুলেশনেই দেখা যায়, ইরেসপেক্টিভ অফ এনি ফিনান্সিয়াল কন্ডিশন। অ্যাস্তমা হচ্ছে এমন একটা লাংসের রোগ যেটার কিন্তু একটা জেনেটিক্যাল ব্যাকগ্রাউন্ডও আছে। সচরাচর দেখা যায় যে ফ্যামিলিতে কারোর অ্যাস্তমা বা অ্যালার্জির টেন্ডেন্সি থাকলে তার কিন্তু ওটা বংশানুক্রমে পাস অন হয়, নাতির মাধ্যমে, ছেলের মাধ্যমে, এবং ডিফারেন্ট মানে বংশে, ফ্যামিলি ট্রিতে। তো এটা ওয়ান অফ দেম। 2 নম্বর হচ্ছে অ্যাস্তমা কিন্তু একটা রিভার্সিবল ডিজিজ, এটা কিন্তু কিউরেবল, এটা কিন্তু পার্মানেন্ট নয়। অনেকেই এই ভুলটা করেন, অ্যাস্তমা স্যার হয়ে গেছে আমার বোধহয় সারা জীবনের ইনহেলার চলবে সঙ্গে। না, এটা কিন্তু নয়, এটা কিন্তু খুব ভুল ধারণা। অ্যাস্তমার কিন্তু ইনহেলার আমরা মাঝখানে বন্ধ করতে পারি, এবং ইনহেলার কিন্তু এসওএস মানে অ্যাস নিডেড, যখন প্রয়োজন তখন এরকমভাবেও অ্যাস্তমার ইনহেলার নেওয়া যায়। 3 নম্বর, অ্যাস্তমার যে এক্স্যাক্ট ম্যানেজমেন্টটা আমরা ইনহেলার ভিত্তিকে এগোই, এটা এখানে একটা আমার প্রশ্ন আছে, এবং সঙ্গে আমার একটা কোয়ারি আছে সমস্ত ডাক্তার বন্ধুদের আমার, এবং ডিফারেন্ট মহলে, যে আপনারা অ্যাকচুয়ালি কজন ইনহেলার ঠিকমতো নিতে পারেন। অ্যাস্তমাতে ইনহেলার চেঞ্জ করে দেওয়াটাই কিন্তু মেন সলিউশন নয়। অ্যাস্তমাতে আগে দেখতে হবে পেশেন্ট ইনহেলার নিতে পারছে কিনা। ইনহেলার যেটা দিচ্ছি আমরা, প্রেসক্রাইব করছি প্রেসক্রিপশনে, এটা নেওয়ার ধরনটা আমরা কি আদৌ চেক করছি সবার? এটা কিন্তু আমার মনে হয় সমস্ত পালমোনোলজিস্টদের উচিত অ্যাস্তমার ইনহেলার টেকনিক চেক করা সমস্ত পেশেন্টদের, যেটা তাদের উনি ক্যাপসুল বেসড ইনহেলার নিন বা পাম্প বেসড, ইনহেলার টেকনিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ যদি ওইটা ভুল হয় তাহলে আপনি হাজার ভালো ওষুধ লিখুন না কেন, অ্যাস্তমা কিন্তু কখনো কিওর হবে না। 4 নম্বর পয়েন্ট, অ্যাস্তমা একটা এমন রোগ যার কিন্তু মাল্টিপল ফেনোটাইপস আছে। ফেনোটাইপস ইন দ্য সেন্স, অ্যাস্তমা ক্যান বি ডিউ টু অ্যালার্জি, অ্যাস্তমা ক্যান বি ডিউ টু ওবেসিটি। ইয়েস, আপনারা ঠিক শুনছেন, মোটা থাকলে মানে মানুষজনের যদি ওজন বেশি হয় বা বিএমআই বেশি হয় তাহলেও কিন্তু অ্যাস্তমা হয়, এবং যাদের বিএমআই যত বেশি তাদের অ্যাস্তমা হওয়ার টেন্ডেন্সি অত বেশি। এবং যদি কারোর অলরেডি অ্যাস্তমা থাকে এবং সে যদি আস্তে আস্তে ওয়েট গেন করে তাহলে কিন্তু অ্যাস্তমাটা তার আরও দিনে দিনে খারাপ হবে, ভালো হবে না। তো ওয়েট কন্ট্রোল ইজ ওয়ান অফ দ্য প্রাইমারি সলিউশন টু ম্যানেজ অ্যাসমা। এটা ছাড়া পলিউশন, ডাস্ট কন্ট্রোল, ধুলোবালি থেকে বাঁচা, ডিফারেন্ট গন্ধ, স্মোক, এগুলো থেকে বাঁচা, এগুলো ইনডিউস টু অ্যাসমা অনেকেরই হয়। যারা ধরে নিন আমরা মেট্রোপলিটন সিটিতে বাস করি, বা যারা ধরে নিন আমরা একটু ইন্ডাস্ট্রিয়াল বেল্টে বাস করি, তাদের কিন্তু অ্যাসমা হয়ে যাওয়ার প্রবণতা খুব বেশি, ডিউ টু দ্য পলিউশন অ্যান্ড দ্য ডাস্ট ইন দ্য এনভায়রনমেন্ট। এটা ছাড়া অ্যাস্তমা একটা এমন রোগ যেটা কিওরেবল, আমি আগেও বলেছিলাম ভিডিওর শুরুতে, আবারও বলছি, ইনহেলার নিলে কিন্তু অ্যাস্তমা ঠিক হয়ে যায়। এবং 2 মাস 3 মাস ইনহেলার নেওয়ার পর আমরা কিন্তু অনেক পেশেন্টের ইনহেলার বন্ধ করে দিয়েছি, এবং তাদেরকে বলেছি এসওএস কন্টিনিউ রাখতে, যদি প্রয়োজন তবে নিন, এবং আমাদের সঙ্গে একটা বছরে 2-3 বার ফলো আপ করতে। এটা ছাড়া অ্যাস্তমার আরেকটা জিনিস যেটা মেনলি আমরা দেখি সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। প্রত্যেক মানুষের যাদের অ্যাসমাটিক, সেটা
18 বছর বয়স থেকে 60 বছর বয়স অবধি এবং মোর যারা যত বছর বেঁচে আছেন ভ্যাকসিনেট করা উচিত ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোকক্কাল ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জাটা প্রতি বছর দিই আমরা, বাট প্রেফারেবলি বিফোর উইন্টার, কিন্তু যে কোনো রকম ভাইরাল সিজনের মানে ধরে নিন বর্ষাকালের আগেও নেওয়া যায়। আর নিউমোকক্কালটা আমরা জেনারেলি দিই 60 ঊর্ধ্ব মানুষদের, কিন্তু যাদের ধরে নিন ফ্রিকুয়েন্ট নিউমোনিয়া হওয়ার প্রবণতা বাড়ছে, এক্সাম্পল অ্যাসথমেটিকদের বা এক্সাম্পল অন্যান্য কোনো ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট যেমন সুগার বা প্রেশার যাদের আছে, তারাও কিন্তু এই নিউমোকক্কাল ভ্যাকসিনটা নিতে পারেন। আমার এই ভিডিওর যে আমি শেয়ার করছি এখানে দেখবেন আমার আগের এখানে একটা ভিডিও ছিল যেখানে ইনহেলার আমি কী করে নিতে হয় আমি একবার ডেমনস্ট্রেট করেছিলাম। ওই ভিডিওর লিঙ্কটা আমি এখানে শেয়ার করে দেবো, তাহলে আপনাদের পক্ষে ইনহেলার নেওয়ার টেকনিকটা দেখে নেওয়াটা একটু হয়তো ইজি হবে। আবার আসবো পরে একটি অন্যরকম ভিডিও নিয়ে। ধন্যবাদ।